ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থলে অবস্থিত একটা ছোট্ট জনপদ হল মায়াপুর। প্রাচীন ইতিহাসবিদ আর দার্শনিকদের মতে নবদ্বীপ ছিল 9টা দ্বীপের সমষ্টি। গঙ্গার ভাঙনের ফলে সেই 9টা দ্বীপের একটা হলো এই মায়াপুর। সব ধর্মের মানুষ এখানে বাস করলেও মায়াপুরের শুরু থেকে শেষ অবধি প্রতিটা কোণা এক অদ্ভুত মায়ার বাঁধনে বাঁধা আছে। আর তা হলো কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তির এক মজবুত বাঁধন। শুধু আমাদের দেশ নয়, গোটা বিশ্বের মানুষ এই মায়াপুরে আসে। কপালে চন্দনের তিলক, গলায় কণ্ঠীর মালা আর সাদা পোশাক পরে দিনরাত হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র জপ করে। এই ভক্তি, এই একনিষ্ঠতা, এই প্রেম যে জায়গাটার জন্য, তা হলো ইসকন। আর এই ইসকন তৈরির মূল কাণ্ডারি হলো এক 70 বছর বয়সের বাঙালি যুবক। আজ তোমাদের শোনাবো সেই সব গল্প। নবদ্বীপের মতো মায়াপুরও দোল পূর্ণিমায় কতটা সুন্দর তাও তোমাদের ঘুরে দেখাবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি সৌম্য, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু পরিব্রাজকের গল্প। গুড মর্নিং ফ্রম নবদ্বীপ। এখন বাজছে হচ্ছে সকাল 8:30, আর ক্যালেন্ডার বলছে 3 মার্চ মঙ্গলবার। আজ দোল পূর্ণিমা। কাল নবদ্বীপে ছিলাম, তোমাদেরকে দেখিয়েছি সমস্তটাই। নবদ্বীপের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। মানে দোলের সময় যে নবদ্বীপ একটা অন্য সাজে সেজে উঠে, সেটা কালকে দেখলাম। আর নবদ্বীপে তো তোমাদের সবই দেখিয়েছি, যে কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সেগুলোও দেখিয়েছি তোমাদের। আমাদের যে লজ, ওয়েভার লজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটির, এরা লিজ নিয়ে চালাচ্ছে। তো খুব ভালো, মানে যারা ফ্যামিলি আসছো তাদের জন্য তো আদর্শ জায়গা। এর প্লাস পয়েন্ট একটাই, যে এটা বড়ালঘাটের কাছে। অতএব ঘাট পেরোনোর জন্য তোমাদেরকে টোটো ভাড়া করে আসতে হবে না, বা সময় নষ্ট হবে না, জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট। এগিয়ে যাচ্ছি মায়াপুর। তো মায়াপুরও দোলের জন্য খুব বিখ্যাত। মায়াপুরে কীরকম কী অনুষ্ঠান হয় না হয়, কীরকম দোল খেলা হয়, সেগুলো দেখাবো। কোন হোটেলে উঠছি না উঠছি সেসব ডিটেলসও তোমাদেরকে দেখাবো। ভিড় রাস্তায়, প্রচুর ভিড়। সব লোক মায়াপুর যাচ্ছে, কারণ আজকে মায়াপুরেই অনুষ্ঠান। তো প্রচুর ভিড়, টোটোয় ভিড়, প্লাস ঘাটে যেরকম তোমাদেরকে বললাম। বাকি একটু ব্রেকফাস্ট করে নিই, দেখি ওই কালকে যে রামকৃষ্ণ সুইটসের কথাটা বলেছিলাম, ওই রামকৃষ্ণ সুইটসেই যাব। কারণ টিফিন সেন্টার কালকে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেটা আজকে বন্ধ। তো ওখানেই যাই, টুকটাক একটুখানি কিছু খাই, খেয়ে তারপর সামনে আমরা লঞ্চ ঘাট পেরোবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এসেই গেছি, পায়ে হেঁটে 2 মিনিটই, এখান থেকে দেখাই যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছ নবদ্বীপ লঞ্চগুলো দেখা আছে, এটাই হচ্ছে ঘাট, বড়ঘাট। এখান থেকেই লঞ্চ নৌকো ছাড়ে। তো চলো আগে একটুখানি ব্রেকফাস্ট সেরে নিই। এই যে মিষ্টির দোকানটা, রামকৃষ্ণ সুইটস, ওখানে দেখি একটু কী খাওয়া দাওয়া কি পাওয়া যাবে না যাবে। দাদা সকালে কি কি পাওয়া যায় গো তোমাদের? এখন আপাতত পরোটা হচ্ছে। এটাই পরোটা কত করে? হ্যাঁ, আর কচুরি কত? 20 টাকা 4 পিস। এই হচ্ছে লঞ্চ ঘাট। এই যে নৌকো হতো 5 টাকা করে, লঞ্চে গেলে 10 টাকা। এই হচ্ছে লঞ্চ ঘাট। আমরা লঞ্চই ধরবো, 10 টাকা করে কেটেছি আমরা। চলো দেখা যাক। এই লঞ্চ দাঁড়িয়ে আছে, আমাদের লঞ্চ। মোটামুটি ভিড় আছে। এবার পালা ছোট্ট একটা নৌকা বিহারের। আমরা এখন যে নদীটা পেরোচ্ছি, এটা হলো ভাগীরথী নদী। এখানে জলের রং বেশ ঘোলাটে, আর নদীতেও বেশ স্রোত। এই হলো সেই 2 নদীর মিলনস্থল।
আমরা ভাগীরথী নদী পেরিয়ে এসে পড়লাম জলঙ্গি নদীতে। এই নদীর জল কালো কুচকুচে আর বেশ শান্ত। আশা করি তোমরা জলের কালারটা লক্ষ্য করলে। এই হলো লঞ্চের অভিজ্ঞতা। বাকি এখন দেখলাম দুখানা ঘাট করে দিয়েছে। একটা আমরা যেটা এলাম জলঙ্গি নদী দিয়ে, এটা মায়াপুর ঘাট করেছে। ওদিকেও একটা ঘাট আছে, সেটা হচ্ছে নৌকোর জন্য। তো ভাড়াও তোমাদেরকে দেখিয়েছি। বাকি চলো এবার টোটো ধরে এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। নবদ্বীপে যেমন দুপা অন্তর মন্দিরের ছড়াছড়ি ছিল, মায়াপুরে তেমনি বৈষ্ণব মঠ ও আশ্রমের ছড়াছড়ি। দোল পূর্ণিমা উপলক্ষে আজ প্রচুর মানুষের সমাগম হয়েছে। রাস্তার দুধারে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট আর হরেক রকম দোকানের মেলা। আর তার সাথে লাগাম ছাড়া টোটো ভাড়া। যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানের সময় এই গাড়ি ভাড়াটাই একটা বড় ব্যবসা হয়ে দাঁড়ায়। মিনিট 15 টোটো সফর সেরে আমরা এসে পড়লাম আমাদের আজকের আস্তানায়। হরে কৃষ্ণ, আমাদের নরসিংহ গেস্ট হাউসে আপনাদেরকে স্বাগতম। এটা দিয়ে তো হ্যাঁ, থার্ড ফ্লোরে চলে যাও, 306 নম্বর। ঠিক আছে। তো আমাদের হোটেলে চলে এসেছি, নৃসিংহদেব গেস্ট হাউস। এটা আমরা যে ঘাটে নেমেছিলাম মায়াপুরে হুলোর ঘাট, সে মায়াপুরের হুলোর ঘাট থেকে মোটামুটি মিনিট 10-15। আর আজকে টোটো ভাড়া মানে যা তা চাইছে, যা তা 200, 250, 300। তো আমরা মোটামুটি 100 টাকায় পেলাম। 100 টাকাতে আমাদের নিয়ে এসছে এখানেতে। তো চলো তোমাদেরকে রুম টুরটাও একবার করাবো। হোটেল কীরকম কি সার্ভিস আছে, কি অ্যামিনিটিস আছে, সমস্ত কিছুই দেখাবো। একদম নিউ বিল্ডিং, এটা একটা লিফটের কাজও চলছে দেখছি। তো আমাদের রুম পড়েছে 3rd ফ্লোর। তো চলো বাকি তোমাদেরকে দেখাচ্ছি সবটাই। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 306। রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। রুমে ঢুকলে এরকম দুখানা বড় বড় বেড আছে। দুজন 4জন শুতে পারবে। রোগা লোক হলে 3জনও শুতে পারবে। এদিকে একটা চেয়ার আছে, এদিকে একটা চেয়ার আছে, এদিকে এরকম সুইচ বোর্ড, আয়না আছে, দুটো জানলা আছে, এদিকেও একটা জানলা আছে, এদিকে সাইড ভিউ দেখা যায়। এদিকে একটা এরকম হ্যাঙ্গার টাইপের করা আছে জামা কাপড় রাখার জন্য। এদিকে একটা স্পেস আছে, এটা মেনলি রান্না করার জন্য। পরবর্তীকালে ওদের রান্নার একটা ফেসিলিটি হবে, তো তার জন্য এরা এটা করে রেখেছে। বাকি এখানে আপাতত লাগেজ রাখা যেতে পারে। একটা বেসিন দেওয়া আছে এখানটায়, এখানে একটা ডাস্টবিন আছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এ হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, ওদিকে কল আছে, শাওয়ার আছে, আর এদিকে আছে গিজার, এদিকে আছে মিরর আর বেসিন। তো এই হচ্ছে মোটামুটি রুমের কন্ডিশন। ঠিকঠাক ফ্যামিলি নিয়ে থাকার জন্য একদম ঠিকঠাক রুম। বেশ বড়, বেশ স্পেসিয়াস রুম এটা। এটা আমাদের আপাতত ভাড়া নিয়েছে 1800 টাকা করে। আর এই রুমে এরকম ওপরে 3খানা এরকম বাংকার করা আছে। বড় গ্রুপ এলে বা জিনিসপত্র রাখার জন্য করতে পারে, রাখতে পারে জিনিসপত্র ওপরেতে। আর পরে এই রুমেতে এসিও হয়ে যাবে, কারণ এসি পয়েন্টও করা হয়েছে। তো এখন বাজছে 11:30 মতো। তো স্নান টান করে নিয়েছি। আমাদের রুম পেতেও একটু দেরি হলো, একটু ঢুকতে দেরি হলো তাই। তো চলো এবার একটু মন্দিরে যাওয়া যাক, মানে ইস্কনেতে। আজকে ওখানে কীরকম কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সেগুলো একবার দেখি, তোমাদেরকেও দেখাবো। আর আমাদের এই হোটেলটা মানে বেশ অনেকটা দূরে, মানে মায়াপুর মন্দির থেকে, ইস্কনের মন্দির থেকে একটু দূরে। বাকি এবার যাওয়া যাক, দেখি হেঁটে যাওয়া যায় কি না, নাকি টোটো নিতে হয়। আর তোমাদের আরও একটা জিনিস দেখাই। আমি আমাদের হোটেলের ছাদে চলে এসেছি। বেশ অনেকটা ওপরে, যে বললাম 5তলা 6তলা বিল্ডিং। তো উঠে আসতে একটু প্রবলেম হলো, যাই অনেকটা উঁচুতে। তো একবার তোমাদের ভিউটা দেখাই আগে।
এই হচ্ছে সামনে ইসকনের মন্দির, যেটা ওই চন্দ্রোদয় মন্দির বলছে নতুন, সেই মন্দিরটা। এখান থেকে এরকম ভিউ পাওয়া যায়। বাকি মায়াপুর এরকম পুরো লাগছে দেখতে। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে পুরো ভিউ মায়াপুরের। ছাদও মোটামুটি আন্ডার কনস্ট্রাকশন আর কি, ছাদও পুরোপুরি তৈরি হয়নি। মানে এরকম এই লোহার সিঁড়ি, এরকম লোহার সিঁড়ি করা আছে, প্লাস এদিকেও এরকম লোহার ঘোরানো একটা সিঁড়ি করা আছে এরকম নিচে। তো এই হচ্ছে ভিউ আমাদের হোটেল থেকে। হতে পারে যে ঘাট থেকে বা মন্দির থেকে অনেকটা দূরে, কিন্তু ছাদে উঠতে পারলে, এখন তো প্রবলেম হচ্ছে যেহেতু সিঁড়ি রয়েছে, বাট লিফট হয়ে গেলে যদি 6 তলায় ওঠা যায়, ভিউ কিন্তু অসাধারণ। তো আমাদের এই হোটেলের পাশ দিয়েই একটা সরু রাস্তা আছে, ওটা দিয়েই বলছে হেঁটে যাওয়া যাবে। তো যাচ্ছি, দেখি। মেন রাস্তা আর উঠিনি ইচ্ছে করেই, ভেতরের রাস্তা দিয়ে যদি চলে যাওয়া যায় তাহলে ভালো সুবিধা হবে। তো এই হচ্ছে রাস্তা, ওই হচ্ছে আমাদের হোটেলটা, ওইটা আমাদের হোটেলটা। ওটা দিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি কতটা রাস্তা, কতক্ষণ সময় লাগে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এই সামনে মন্দির, এই ভেতর দিয়ে হেঁটে যাবার রাস্তা। প্রচুর লোক যাচ্ছে, সবাই যাচ্ছে এই রাস্তাটা দিয়েই। বেশ ভালো, মানে এইভাবে বেশ ছায়ার মধ্যে দিয়ে চারদিকে গাছপালা সবুজ, এভাবে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। দারুণ সুন্দর এদিকে পরিবেশটা। শুধু চারিদিকে সবুজ মাঠ, গাছপালা, বেশ ভালো। রাস্তার দুধারে প্রচুর আম গাছ গোল হয়ে আছে, আর দারুণ সুন্দর গন্ধ, দারুণ দেখতেও লাগছে আম গাছগুলোকে। বোল হয়ে আছে এরকম। এবারে সব জায়গাতে দেখছি আম গাছে ভালো বোল হয়েছে, তো এবারে মনে হয় আমের ফলনটা খুব ভালো হবে। বাট ভাল লাগছে দেখতে, এগুলো বেশ ভাল লাগে দেখতে। এদিকে ভোগ খাওয়ার লাইন পড়েছে। আমাদের তো টোকেন কাটা হয়নি, দেখি যদি টোকেন এখন পাওয়া যায় তো ভালো, না হলে বাইরে কোথাও খেতে হবে। বিশাল বড় লাইন পড়েছে, বিশাল বড় লাইন। আমরা ঢুকেছিলাম পিছন দিক দিয়ে মন্দিরে, তো ঢুকে আমাদের মেন মন্দিরের সামনে আসতে হলো, মানে মেন গেট যেটা 1 নম্বর। তো সমস্যা হলো যে এখন কোনো ভবনেতেই, মানে মেনলি গদা ভবনেতেই ভোগ প্রসাদ পাওয়া যায়, তো সেটা কুপন দেওয়া অলরেডি শেষ, এখন আর কুপন দেওয়া হচ্ছে না। তো এখানে সুলভ মূল্যের কুপন পাওয়া যায় 50 টাকা করে, তো সেখানেই যাচ্ছি। কুপন কেটে নিয়েছি, প্রচুর লাইন পড়েছে, প্রচুর লোকে ওই সুলভ কুপনটাই কাটছে। তো গদা ভবনের একটা টাইমিং থাকে, আবার বলছে যে সন্ধেবেলা পাওয়া যেতে পারে। তো যাই হোক, চলো দেখা যাক যে কীরকম কী ব্যাপার। আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর মন্দির চত্বরটা ঘুরবো। গোটা মায়াপুরে আজ মানুষের জনজোয়ার, খাওয়ার জায়গায় তো বিশেষ করে। এই সুলভ মূল্যে খাওয়ার জায়গাটা বেশ বড়, সবেমাত্র একটা ব্যাচ উঠেছে, তাই এখন বেশ ফাঁকা। বাইরে গরমটাও যেমন বেশ, তেমনি খাবারও একদম ধোঁয়া ওঠা। মিক্সড খিচুড়ি, মিক্সড ডাল, ভাত আর মিক্সড সবজি, এই হলো 50 টাকার খাবারের মেনু। খাবার খেয়ে তৃপ্তি না হলেও পেট ভরানো গেল আর কি। তো খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো। খাওয়া দাওয়া নিয়ে কিছু বলবো না। 50 টাকার কুপন, সুলভ প্রসাদ, যেরকম হওয়ার সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছুই নয়। সবই ওই ছেঁচড়া, মিক্সড সবজি, খিচুড়ি মিক্সড, এরকমই আর কি। তো জানি না ভেতরে গদা ভবনে যে প্রসাদ দিচ্ছিল সেটা হয়তো অনেক বেটার, তো খাইনি যেহেতু তাই বলতে পারবো না। তো যাই হোক, ঠিক আছে, পেট ভরানো গেছে, খিদের সময় ব্যাস এইটুকুই। এবার চলো একটুখানি মন্দির চত্বরটা ঘুরে নিই, বেশ কিছু ঘোরার জায়গা আছে ভেতরে। তাহলে চলো এবার তোমাদের বলি এই ইসকনের গল্প। এই ইসকন কথার পুরো অর্থ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। 70 বছর বয়সের এক বাঙালি যুবক
অভয়চরণ দে এই ইসকনের প্রতিষ্ঠাতা। 1896 সালের 1 সেপ্টেম্বর কলকাতার এক সুবর্ণ বণিক পরিবারে এই অভয়চরণ দের জন্ম হয়। তার পরিবার ছিল গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের, তাই স্কুল, কলেজ, চাকরি ও সংসার ধর্মের পাশাপাশি তিনি একটা আধ্যাত্মিক জীবনও যাপন করতেন। দর্শনশাস্ত্র, ধর্মশাস্ত্র, বৈষ্ণব ধর্ম, গীতা ও চৈতন্যের পাঠ এসব নিয়ে তিনি বুঁদ হয়ে থাকতেন সারাদিন। তার বয়স যখন 40 বছর, বৈষ্ণব ধর্মের এক বড় পণ্ডিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কাছে তিনি কৃষ্ণ নাম অর্থাৎ বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। সরস্বতী ঠাকুর তাকে নির্দেশ দেন বিদেশে তথা গোটা বিশ্বে যেন তিনি কৃষ্ণ নাম ছড়িয়ে দেন এবং ভারতের ধর্মশাস্ত্রগুলোকে যেন ইংরেজিতে অনুবাদ করে তা বিদেশে প্রচার করেন। যেহেতু অভয়চরণ ছিলেন স্কটিশ চার্চ কলেজের ছাত্র, তাই ইংরেজিতে দক্ষতা তার ভালোই। তিনি লেগে পড়লেন কাজে। তার বয়স যখন 54 বছর, তখন তিনি সংসার ধর্ম ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন আর শ্রীমদ্ ভগবত গীতার ইংরেজি অনুবাদ করা শুরু করে দিলেন। এই জায়গায় থেকেই তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে শ্রীমদ্ ভগবত গীতার টিকা ব্যাখ্যা সহ মোট 18,000 শ্লোককে তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। 1966 সাল, তার বয়স যখন 70 বছর, তখন তিনি স্থির করলেন আমেরিকা যাওয়ার। যেমন ভাবা তেমন কাজ। অনেক কষ্টে তিনি আমেরিকা পৌঁছেছিলেন, আর আমেরিকা পৌঁছানোর পর নিউ ইয়র্ক শহরের রাস্তায় রাস্তায় ঘুরে তিনি কৃষ্ণ নাম প্রচার করতেন আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতের ধর্ম ও দর্শন শাস্ত্রের বক্তৃতা দিতেন। প্রথম কেউ তেমন পাত্তা না দিলেও আস্তে আস্তে মার্কিন তরুণ তরুণীরা হরে কৃষ্ণ হরে রাম এই কৃষ্ণ নামের ভজন আর কৃষ্ণ প্রেমে মজে উঠল। ভোগবাদী জীবনযাপন ছেড়ে তারা যোগ দিল ধর্মীয় জীবনযাপনে। 71 বছর বয়সে অভয়চরণ দে বিদেশের মাটিতে প্রথম তৈরি করলেন এক ছোট্ট কৃষ্ণের মন্দির। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। এই কৃষ্ণ নাম সারা বিশ্বে এমন ভাবে ছড়িয়ে পড়েছিল, যার ফলস্বরূপ আজকের এই ইসকন। ঠিক যে বয়সে একটা মানুষ সব কাজকর্ম থেকে বিরতি নিয়ে রিটায়ারমেন্ট লাইফ কাটায়, সেই 70 বছর বয়সে একটা মানুষ কতটা ত্যাগ, কতটা পরিশ্রম, কতটা জেদ থাকলে এই অসাধ্য সাধন করতে পারে। আজ গোটা বিশ্ব তাকে অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা শ্রীল প্রভুপাদ নামে চেনে। মায়াপুর হলো এই ইসকনের সদর দপ্তর, আর এখানেই তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির, চন্দ্রোদয় মন্দির। এখানে জাতপাত ধর্ম নির্বিশেষে শুধুমাত্র আমাদের দেশের মানুষ নয়, বিদেশ থেকেও প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে আসেন আর বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন। এখানে দীক্ষা নেওয়ার 4টি নিয়ম আছে। 1. আমিষ খাওয়া যাবে না। 2. নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না। 3. অবৈধ যৌন সম্পর্ক করা যাবে না। আর 4. জুয়া খেলা যাবে না। একজন ভক্তকে 108টি জপমালা দিয়ে মোট 16 বার হরে কৃষ্ণ নাম জপ করতে হয় এবং প্রতিদিন 1 ঘন্টা প্রভুপাদের রচনা পড়তে হয়। ইসকনের সবচেয়ে বিখ্যাত প্রথা হলো কীর্তন। এখানকার ভক্তরা সারাদিন কৃষ্ণ নামের মধুর ভজন মন্ত্রমুগ্ধের মতো করতে থাকে এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গোটা ইসকন প্রদক্ষিণ করে। এই মায়াপুরে না আসলে বোঝাই যাবে না কি যে এক অদ্ভুত মায়ার বাঁধনে বাঁধা আছে এই ইসকন চত্বর। এই ইসকনের সারা বিশ্বে কর্মকাণ্ডের ইতিহাস শুনলে তোমরা অবাক হবে। শিক্ষাদানের জন্য ব্যবস্থা, গাভী সুরক্ষার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কাউ প্রোটেকশন, ট্রাইবাল কেয়ার ট্রাস্ট, সারা বিশ্বে প্রতিদিন 60টিরও বেশি দেশে 2 কোটি মানুষের মধ্যে বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা, যার নাম ফুড ফর লাইফ। যুব সম্প্রদায়ের মানুষকে জীবনের নতুন স্বাদ দেওয়ার জন্য কাজ করা। এই সব জনসেবামূলক কাজ ছাড়াও ইসকনের তৈরি বিশ্বের অন্যতম গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, যা প্রতি বছর কোটি কোটি গীতা প্রকাশ করে সারা পৃথিবীর মানুষের হাতে বিনামূল্যে তুলে দেয়। আজকের সময় গোটা বিশ্বে ইসকনের মন্দিরের সংখ্যা 50,000-এরও বেশি। এর মধ্যে 60টা খামার সংগঠন, কয়েকটা সেলফ এমপ্লয়েড প্রজেক্ট, এছাড়া বহু স্কুল ও কলেজ রয়েছে। প্রভুপাদ 1977 সালের 14ই নভেম্বর অর্থাৎ 81 বছর বয়সে মারা যাওয়ার পর ইসকনের শ্রীবৃদ্ধি ও ভক্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। তো এই হলো এক বাঙালির বিশ্বজয়ের গল্প, আর বাঙালির তৈরি এক বিশ্ববিখ্যাত
প্রতিষ্ঠানের গল্প। তো এখন বাজে হচ্ছে বেলা 2:30। খাওয়া দাওয়া করে প্রভুপাত শীলের মন্দিরটায় গেছিলাম। প্রভুপাত শীলের যেটা সমাধি মন্দির সেখানেতে ওখানেতে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছুই ওখানেতে করতে পারিনি। বাকি ওখানে 15 টাকা করে এন্ট্রি ফি আছে। ওটা অ্যাকচুয়ালি 2টো ফ্লোর, নিচটা সমাধি আর ওপরটা একটা মিউজিয়াম, তো ওটা 15 টাকা করে। বাকি ওখান থেকে বেরিয়ে আপাতত যে মেন মন্দির যেটা রাধাকৃষ্ণর মন্দির ইস্কনের, তো সেটাই গেছিলাম। সেটাই এখন ঢুকতে দেবে না, কারণ 4টের সময় আবার খুলবে। এখানে মায়াপুরে মোটামুটি সব মন্দিরই ওই 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। এখানে যে মন্দিরটা যেটা তৈরি হয়েছে চন্দ্রোদয় মন্দির, তোমরা জানো যে এশিয়ার সবথেকে বৃহত্তম মন্দির যেটা, সেখানে ঢোকার জন্য 50 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। আমি ঢুকিনি, তোমাদেরকেও সাজেস্ট করবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই, যে না ঢোকাই ভালো, কারণ বিল্ডিংটা এখনও পর্যন্ত তৈরি হয়নি কিছুই। 50 টাকা দিয়ে শুধু ওই নিচের ফ্লোরটুকু ঘোরাবে, আধ ঘন্টা 45 মিনিটের মতো। আর যিনি গাইড থাকবেন উনি কিছু তোমাদেরকে শোনাবে, ওখানকার হিস্ট্রি এগুলোই শোনাবে। বাট পুরো মন্দিরটা যেহেতু এখনও তৈরি হয়নি, তাই ঢোকাটা আমার মনে হয় বেকার 50 টাকা দিয়ে। তো সেই জন্যই বলবো যে আগে মন্দিরটা তৈরি হতে এখনও মোটামুটি বছর 2 লাগবে। ইস্কন মন্দিরের ভেতরেতে থাকার জন্য প্রচুর ভবন আছে। মেন ভবন হচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই 4টে। তো এই 4টে ভবন তোমরা চাইলে থাকতে পারো। আমি অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এখানে ছিলাম, ম্যাক্সিমাম লোকই এখানে থাকে। এছাড়াও এখন নতুন অনেক ভবন তৈরি হয়েছে, প্লাস এখানে প্রচুর আশ্রম আছে। তো এই দোল হোলি উপলক্ষে প্রত্যেকটা জিনিসই, মানে প্রত্যেকটা হোটেল লজই ভর্তি, একদম প্যাকড আপ। গোশালার জন্য একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গোশালা যে পরিমাণ দাম নিচ্ছে, কোয়ালিটি কিন্তু সেই রকম নয়। প্রচুর লোকে খাচ্ছে এখানেতে। আমিও লস্যি ট্রাই করলাম, বাট এখানে কিন্তু সেরকম আপ টু দ্য মার্ক নয়। মানে আমাদের ওদিকের দই বা লস্যি কিন্তু অনেক বেটার। কালকে নবদ্বীপেও সেরকম স্যাটিসফ্যাক্টরি কিছু পাইনি, এখানেও তাই। প্রচুর লোকে খাচ্ছে এত পয়সা দিয়ে, এত দাম দিয়ে, বাট সেরকম কিন্তু কিছু আপ টু দ্য মার্ক নয় এখানেতে। তাই যখন আসবে তোমরা সেরকমভাবেই খরচা করো, বুঝে শুনে। দোল উপলক্ষে ইস্কন চত্বরে দেখলাম বিশাল এক মেলা বসেছে, যার নাম নিত্যানন্দ মার্কেট। ইস্কন চত্বর আর মেলা ঘুরে এবেলার মতো এবার হোটেলে ফিরে বিশ্রামের পালা। হোটেল রুমের জানলা দিয়েই দেখলাম ভানুদেবকেও আজকের মতো বিশ্রামে যেতে। তো এখন বাজছে সন্ধে 6টা। ঘরে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। সারাদিন রোদের মধ্যে অনেক হাঁটাহাঁটি হয়েছে। তো এখন যাব তো এই মন্দির চত্বরে, যে রাধাকৃষ্ণর মেন মন্দিরটা ইস্কনে দেখা হয়নি সেটা দেখবো। বাকি দেখি, সন্ধ্যের পর তো বলেছিল অনেক জায়গায় ভেতরে প্রোগ্রাম হবে, তো সেগুলো কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটুখানি দেখি, তোমাদেরকেও দেখাবো। ওই সকালে যে পথটা দিয়ে গেছিলাম পিছনে শর্টকাটে, ওটা দিয়ে এখন যাচ্ছি না, কারণ ওটা দিয়ে যাওয়াটা এখন ঠিক হবে না। রাস্তাটা পুরো অন্ধকার, তার থেকে এখন বেটার হচ্ছে মেন রোড দিয়েই যাওয়া। সন্ধেবেলা প্রচুর লাইটিংয়ের ব্যাপার থাকে ইস্কনের ভেতরে, তো মেন রোড দিয়ে গেলে সেগুলো দেখতে পাবো। প্লাস আশেপাশে অনেক আশ্রম আছে, অনেক মন্দির আছে, সেগুলো দেখা যাবে। মেন রোডে উঠতেই আলো ঝলমলে এক মায়াপুর নজরে পড়ল। হাঁটতে হাঁটতে প্রথমে গেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। দোল উপলক্ষে দারুণ সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দির আর মন্দির চত্বর। তোমাদের যেমন নবদ্বীপের ভিডিওতে দেখিয়েছিলাম চৈতন্য মহাপ্রভুর 540 বছরের জন্মতিথি পালন হতে, যা গৌর পূর্ণিমা নামে পরিচিত, সেই একই উৎসব পালন হচ্ছে গোটা মায়াপুর জুড়ে। মন্দিরের ভেতর রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব আর চৈতন্য মহাপ্রভুর মূর্তি। जय श्री कलिजुग बाबा देव श्रीमद चैतन्य महाप्रभु की
ঠাকুরের নাম গান ভজন কীর্তন শেষ হতেই শুরু হলো নগর পরিক্রমা। আচ্ছা, এই মিশনে থাকারও কিন্তু ব্যবস্থা আছে। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, তোমরা যারা এখানে থাকতে ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করে নিও। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম ইসকনে। আর ইসকনে ঢুকে আমি জাস্ট ছিটকে গেলাম। দুর্গাপুজো কিংবা দীপাবলি বা বিয়ের সময় ঠিক যেরকম ভাবে আলো দিয়ে সাজানো হয়, আজ গোটা ইসকন চত্বর সেই রকম আলোক সজ্জায় সেজে উঠেছে। সমস্ত ভবন, রাস্তাঘাট, এমনকি গাছপালা এক অপরূপ সাজে সেজে উঠেছে। এখানে আরো একটা মেলা বসেছে, এর নাম গৌরাঙ্গ মার্কেট। এই মেলাও খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো। ইসকনের ভেতরে থাকা হোটেল রেস্টুরেন্ট গুলো সন্ধ্যের আলো আধারিতে বেশ সুন্দর লাগছে। ইসকনের ভেতরে রয়েছে একটা 3D ফুল ডোম মুভি থিয়েটার। এখানে 40 টাকার টিকিট কেটে 25 মিনিটের 3D শো উপভোগ করা যায়। এছাড়াও এই ফুল ডোমটা একটা ফটোজেনিক জোনও বটে। এরপর হাঁটতে হাঁটতে গেলাম প্রভুপাদ শীলের মন্দিরে। দিনের বেলা এই মন্দিরটা যেমন দেখেছিলাম এখন ঠিক তার উল্টো রূপ। এত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে এই মন্দির যে দেখে চোখের আনন্দ আর মনের শান্তি পেলাম। মন্দিরের ঠিক সামনের দিকে যে পুকুরটা রয়েছে সেটাও এই সন্ধ্যাবেলায় এক অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে। এবার পালা ইসকনের সেই রাধাকৃষ্ণ মন্দির দর্শনের। না, এই মন্দিরও আলোকসজ্জার ব্যতিক্রম নয় দেখছি। বাইরে রয়েছে একটা জায়েন্ট স্ক্রিন, যেখানে ভেতরের সমস্ত পুজো আরতি, আচার অনুষ্ঠান যেন বাইরের মানুষ দেখতে পায়। মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরের কোনো কিছুই রেকর্ড করা যায় না। কিন্তু আমি বেশ লাকি, আসলে মন্দির বন্ধের টাইম হয়ে গেছিল, তাই ওদেরকে একটু রিকোয়েস্ট করতে আমাদের একজনকে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দিল। আর তার ফল এই সুন্দর রাধাকৃষ্ণ ও অষ্টসখীর অপরূপ দর্শন। ঘড়িতে বাজে রাত 9:30। আজকের মতো ঘোরাঘুরির পালা এখানেই শেষ। রাতও অনেক হলো, এবার ডিনারটা সারতে হবে। মায়াপুর যেহেতু বৈষ্ণবীয় জায়গা, তাই এখানে সব হোটেল রেস্টুরেন্টই নিরামিষ। আর এখানকার স্পেশাল আইটেম হলো ভেজ বিরিয়ানি। এসে ঢুকলাম মায়াপুরের বেশ নামকরা মাসির বিরিয়ানি রেস্টুরেন্টে। অর্ডার করলাম 3 প্লেট ভেজ বিরিয়ানি আর একটা ময়দার সবজি। শুনতে অদ্ভুত হলেও খেতে কিন্তু খুব একটা খারাপ নয়। আর ভেজ বিরিয়ানিতে শুধুমাত্র আলু নয়, ছিল ঠাসা ঠাসা পনির, সয়াবিন, এঁচোড় আর স্পঞ্জ কচু, যা টেস্ট অসাধারণ। তোমাদের জন্য মোস্ট রেকমেন্ডেড এই রেস্টুরেন্টটা। ডিনার সেরে এবার হোটেলে ফেরার পালা। দোল পূর্ণিমার মায়াপুর ঘোরার গল্প তবে এখানেই শেষ করছি। তবে মায়াপুর ঘোরার আরো অনেক কিছু বাকি আছে, সে সব থাকবে আমার আগামী ভিডিওতে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই অপেক্ষায় থেকো।